প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। বারো ভাইবা হচ্ছে কমপ্লিট নোটটা আমি যেভাবে তৈরি করেছি সেটা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তির মৌখিক পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি সহায়িকা। আর এই নোটটা তৈরি করার জন্য আমি বিষয়ভিত্তিক অধ্যয়ন করেছি, প্রায় 30টা আইন পড়েছি, গবেষণা করেছি এই আইনগুলো থেকে কি কি প্রশ্ন আসতে পারে। এবং আমি যেহেতু অ্যাডভোকেট, আদালতে প্র্যাকটিস করি রাজশাহী জাজ কোর্টে, আদালতে অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিসলব্ধ জ্ঞানের সমন্বয়ে বাংলাদেশ বার কাউন্সিল রিয়াল ভাইভা এর আলোকে রচিত। আপনাদের একটা জিনিস একটু সতর্ক করি, বাজারে যে প্রচলিত গাইডগুলো আছে সেই গাইডগুলো মানে সবগুলো প্রায় গাইডই তিনটা ভাইভা পরীক্ষাকে টার্গেট করে তৈরি করা। এক নম্বর হচ্ছে জুডিশিয়ারি, যারা সহকারী জজ পরীক্ষা দিবেন তাদের জন্য। দুই নম্বর হচ্ছে বার কাউন্সিল অ্যাডভোকেটশিপ পরীক্ষার জন্য। তিন নম্বর হচ্ছে হাইকোর্ট পারমিশন পরীক্ষার জন্য। এবং আরো কিছু কিছু গাইড আছে, সেখানে আবার তারা টার্গেট করছে বিভিন্ন প্রতিষ্ঠানের ল অফিসার, আবার ট্যাক্স যে লয়ার তাদের জন্য। অর্থাৎ এখানে একের অধিক পরীক্ষার্থীকে পরীক্ষার্থী যারা বিভিন্ন পরীক্ষা দিবেন তাদেরকে কিন্তু টার্গেট করে নোটগুলো। এবং কিছু নোট অনলাইন অফলাইনে আছে, আবার ভাইবা গাইডও আছে। তো দেখবেন জুডিশিয়ারির যে প্রশ্নগুলো অনেক কঠিন, জুডিশিয়ারির প্রশ্ন দেখে ঘাবড়িয়ে যাওয়ার কিছু নেই। আমার নোটটা আমি জুডিশিয়ারির প্রশ্নের প্যাটার্নে তৈরি করিনি, এটা জাস্ট ভাইবা যারা দিবে অ্যাডভোকেট হওয়ার জন্য তাদের জন্যই তৈরি করেছি। তাই নোটের সাইজ খুব বেশি হয়নি, প্রায় 60 পেজের মতন, 60 পেজের মতন হয়েছে। এই 60 পেজের নোট পড়লে আপনারা খুব ভালো উত্তর করতে পারবেন। এছাড়া আমি এই নোটটি পড়াতে গিয়ে আরো কিছু তথ্য দিব, যেগুলো আপনারা একটু নোটের মাঝখানে একটু নোট করে নেবেন। যেটা আমি এর আগে এমসিকিউ এবং রিটেন পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু প্রস্তুতিতে এভাবে হেল্প করেছি। এই নোটটি আমার, এটা তৃতীয় সংস্করণ। এর আগে 23 সালে, 24 সালেও নোট ছিল, এটা 25 সালের নোট। আমরা মূল আলোচনায় চলে যাই। এই নোটটিকে আমি তিনটি অধ্যায় ভাগ করেছি। প্রথম অধ্যায় থাকছে তথ্য বা থিওরিটিক্যাল, দ্বিতীয় অধ্যায় থাকছে প্র্যাকটিক্যাল, অর্থাৎ বাস্তবিক যে প্র্যাকটিস সেটা, ব্যবহারিক। এবং 3 নম্বর অধ্যায়ে সামান্য কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ, জিকে রাখার চেষ্টা করেছি, যেখান থেকেও কিছু প্রশ্ন আসতে পারে। বাংলাদেশের পার্সপেক্টিভে এই মুহূর্তে যে জিকে গুলো, যে সাধারণ জ্ঞানগুলো আপনার জানা উচিত সেগুলো রেখেছি। সাধারণ জ্ঞান খুব একটা উত্তর দিতে না পারলেও সমস্যা নেই, কিন্তু কমন সেন্স থাকতে হবে। অধ্যায় 1, তথ্য অর্থাৎ থিওরিটিক্যাল পার্ট 1। আমি প্রথমেই কিন্তু 7টা যে বার কাউন্সিলের সিলেবাসভুক্ত আইন সেগুলো পড়িয়েছি, রেখেছি আমার নোটে। আমি এমসিকিউ রিটেনেও যেগুলো পড়েছি সেগুলো কিন্তু এখানে আছে। প্রথমে বার কাউন্সিল অর্ডার, রুলস এবং ক্যাননস থেকে কিছু প্রশ্ন আছে, সম্ভাব্য ভাইবা প্রশ্নাবলী বার কাউন্সিল অ্যাডভোকেটশিপ বা অ্যাডভোকেট এনরোলমেন্ট পরীক্ষার জন্য। কিভাবে বাংলাদেশ বার কাউন্সিল প্রতিষ্ঠিত হয়, যেহেতু বার কাউন্সিল কর্তৃপক্ষ আপনাদের ভাইবা নিচ্ছে, তো কিভাবে বার কাউন্সিল প্রতিষ্ঠিত হয় বা প্রতিষ্ঠা লাভ করে এটা জানা উচিত। প্রেসিডেন্টস অর্ডার 46 এর মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিল প্রতিষ্ঠা লাভ করে। টু দা পয়েন্ট, খুব ছোট উত্তর। বাংলাদেশ বার কাউন্সিল কি ধরনের প্রতিষ্ঠান? এটা হচ্ছে সংবিধিবদ্ধ সংস্থা বা বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার কত সালের আইন? 1972 সালের আইন। এটা আপনারা মূল নোটে এমসিকিউ রিটেনেও আছে, এখানেও কিন্তু আমরা পাচ্ছি। অ্যাডভোকেটের সংজ্ঞা এখানে দেওয়া আছে। অ্যাডভোকেটের সংজ্ঞা হচ্ছে, আমি 1, 2, 3টা আইনে অ্যাডভোকেটের সংজ্ঞা আছে। 2টা আইন আপনারা জানেন এবং একটা জেনারেল ক্লজেস অ্যাক্ট, এইটা কিন্তু বার কাউন্সিলের সিলেবাসে নাই, আমি আপনাদের পড়াইনি, কিন্তু এইটা যেহেতু এলএলবি অনার্স যারা করেন তাদের আছে। 2 ইয়ার্সে অনেক সময় করে, অনেক সময় করায় না মেবি। তো এলএলবি অনার্স যাদের করা আছে, এই জেনারেল ক্লজেস অ্যাক্ট পড়া আছে 1897 সালের। তো এখানে 3টা আইনে 3 ধরনের সংজ্ঞা দেওয়া হয়েছে অ্যাডভোকেটদের। আপনি অ্যাডভোকেট হতে হতে যাচ্ছেন, অ্যাডভোকেট কাকে বলে, অ্যাডভোকেটের সংজ্ঞা দিন, অ্যাডভোকেট বলতে কি বোঝেন। এই ধরনের প্রশ্নের উত্তরে কিন্তু আপনাকে অন্তত একটি উত্তর করতে হবে এই আইন থেকে। 3টা আইন আমি দিয়েছি, আপনার যেটা সহজ মনে হয় সেটা করবেন, 3টা মনে রাখতে পারলে আরো ভালো। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার। যখন ভাইবা বোর্ডে আইনের নাম বলবেন শুদ্ধভাবে বলবেন, আইনের নাম সংক্ষিপ্ত ভাবে বলবেন না, বার কাউন্সিল অর্ডার শুধু বলবেন না। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স প্লুরাল করা আছে, এন্ড বার কাউন্সিল অর্ডার 1972। ইংরেজিতে যদি বলতে চান তাহলে 1972। এর অনুচ্ছেদ ইংরেজিতে হচ্ছে আর্টিকেল 2 এর এ অনুসারে
অত্র অর্ডারের অধীনে প্রতিষ্ঠিত বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক তালিকাভুক্ত কোনো ব্যক্তি হলেন একজন অ্যাডভোকেট। তাহলে আপনারা তালিকাভুক্তির শেষ পর্যায়ে আছেন। তো আপনারা যখন ভাইবা পাশ করে যাবেন আপনারাও তালিকাভুক্ত হয়ে যাবেন, তার মানে আপনারাও অ্যাডভোকেট হয়ে যাবেন বা অ্যাডভোকেটের লাইসেন্স পেয়ে যাবেন। অ্যাডভোকেট লাইসেন্স, এই লাইসেন্স শব্দটা কিন্তু কোথাও নাই, এটা আমাদের প্রচলিত শব্দ। শব্দটা হবে হচ্ছে তালিকাভুক্ত। তালিকাভুক্ত বা পরীক্ষার নামই তো এনরোলমেন্ট, বাংলা হচ্ছে তালিকাভুক্ত হওয়া, অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হওয়া, এটাই হচ্ছে লাইসেন্স, প্রচলিত শব্দ। আরেকটা শব্দ ব্যবহার করা হয় যেটা হচ্ছে অ্যাডভোকেটশিপ। অ্যাডভোকেটশিপ কোথাও আমি আমার নোটে ব্যবহার করি না। অ্যাডভোকেটশিপ শব্দটাও কিন্তু একটা মানে অস্পষ্ট শব্দ, অ্যাডভোকেটশিপ বলে কিন্তু ডিকশনারিতে কোনো শব্দ নাই। অ্যাডভোকেটশিপ এটা একটা প্রচলিত শব্দ হয়ে আছে। তো এই এই শব্দগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ধারা 2 জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897 এর ধারা 2 এর উপধারা এ অনুসারে এখানে বলা হচ্ছে, দেখেন চমৎকার বিষয় যে 2 তে বলা হচ্ছে বার কাউন্সিলের অর্ডারে, এখানেও কিন্তু 2 এর এতে বলা হচ্ছে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর অধীন তালিকাভুক্ত কোনো ব্যক্তি হলেন একজন অ্যাডভোকেট। একই কথা কিন্তু এখানে রিপিট করেছে। জেনারেল ক্লজেস অ্যাক্ট অ্যাডভোকেটের সংজ্ঞা বার কাউন্সিল অর্ডার থেকে ধার নিয়েছে। যেমন নারী শিশু আইন রেপের সংজ্ঞা পেনাল কোডের 375 থেকে ধার নিয়েছে, তেমন দেওয়ানি কার্যবিধি ইংরেজিতে যদি বলি, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর ধারা 2 এর উপধারা 15 অনুসারে যে ব্যক্তি অন্য ব্যক্তির পক্ষে আদালতে হাজির হতে ও শুনানি করতে অধিকারী তিনি একজন অ্যাডভোকেট। আমরা তো অন্যের পক্ষেই শুনানি করি, বাদী বা বিবাদীর পক্ষে। আইনজীবীদের পেশা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটি? তো এখানে যদি সর্বোচ্চ প্রতিষ্ঠান বলে তাহলে বাংলাদেশ বার কাউন্সিল। আর যদি প্রতিষ্ঠান বলে বাংলাদেশ বার কাউন্সিলের সাথে কিন্তু আবার আহ, নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হিসেবে কিন্তু যে লোকাল বার অ্যাসোসিয়েশন, জেলা বার সমিতি, এটাও কিন্তু নিয়ন্ত্রণকারী একটা সংস্থা বা প্রতিষ্ঠান। তো বার কাউন্সিল সর্বোচ্চ। যদি বলে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান তাহলে বার অ্যাসোসিয়েশন বা বার সমিতি, এবং সর্বোচ্চ পর্যায়ে আছে বার কাউন্সিল, দুইটাই আপনি মনে রাখতে পারবেন। মেয়াদকাল কত? 3 বছর। বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য সংখ্যা মোট 15 জন, যারা নির্বাচিত হন 14 জন। কারণ একজন যিনি অ্যাটর্নি জেনারেল তিনি তো পদাধিকার বলেই বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান হয়ে যান। একজন অ্যাডভোকেট সদস্য হতে পারবে সর্বোচ্চ 2 বার, অর্থাৎ 2 বারের বেশি না। 2 বার ভোট করতে পারবে টানা। 2 বার ভোট করার পর অন্তত একবার তাকে গ্যাপ দিতে হবে, বিরত থাকতে হবে ভোট থেকে, তারপরে আবার পরের বার থেকে আবার 2 বার উনি ভোট করতে পারবেন। বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান পদে আসীন আছেন পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশ বার কাউন্সিলের সচিবকে কে নিয়োগ করেন? সরকার। কে বার কাউন্সিলের সচিব হিসাবে সরকার কর্তৃক নিয়োগ পেয়ে থাকেন? তার মানে সচিব হওয়ার যোগ্যতা কি? বাংলাদেশ বার কাউন্সিলের সচিব হওয়ার যোগ্যতা হচ্ছে জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ হিসাবে দায়িত্ব পালন করতে হবে আগে। তার মানে জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজ যারা, তারাই কিন্তু নিয়োগ পান। নির্বাচন 31 মে অথবা তার আগেই নির্বাচন হয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকবেন কতজন? আইন শিক্ষা কমিটিতে 2 জন, সর্বনিম্ন 4জনও থাকতে পারে। আইন অনুসারে এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান কে হবেন? আপিল বিভাগের কোন একজন বিচারক। অ্যাপিলেট ডিভিশনের জাস্টিস থাকবেন হচ্ছে এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান, যে এনরোলমেন্ট কমিটি আপনাদের পরীক্ষা নিচ্ছে। অন্যান্য আইনজীবী এর ওপর কার প্রাক-শ্রোতা অধিকার আছে? রাইট অফ প্রি অডিয়েন্স রয়েছে অ্যাটর্নি জেনারেল স্যারের। বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা কে? বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা। অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির জন্য একজন প্রার্থীর বয়স কত হতে হবে? ন্যূনতম 21 বছর। 21 বছরের কম হলে কিন্তু পরীক্ষা দেওয়া যায় না। কোনো বিদেশি নাগরিক কি অ্যাডভোকেট হতে পারবে? না।
যদি কোনো প্রার্থী তালিকাভুক্তির দরখাস্তে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দেয় তাহলে কত বছর অযোগ্য হবেন পরীক্ষা দেওয়ার জন্য? 5 বছর। এটা কিন্তু এমসিকিউ খুবই ভাইরাল প্রশ্ন, এটা বারবার আসে। এবং আপনারা ভাইবার ফর্ম ফিল আপ করলেন, দেখেন এখানে আপনাদের কোনো মিথ্যা তথ্য দিয়েছেন কিনা, চাকরিচ্যুত হয়েছেন কিনা, আপনারা ফর্ম ফিল আপের সময় কি নো 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 এই ধরনের ফর্ম পূরণ করতে হচ্ছে, এবং আপনাদের স্টেটমেন্টও দিতে হচ্ছে। আপনাদের এফিডেভিটের মধ্যে এই কথাগুলো কিন্তু বলা আছে যে মিথ্যা তথ্য দেইনি, সবকিছু ঠিক আছে। একজন পাবলিক প্রসিকিউটরের প্রাথমিক দায়িত্ব কি? ন্যায় বিচার নিশ্চিত করা। এটা আমরা পাই হচ্ছে ক্যাননস এর মধ্যে। ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড ইটিকুইট, অ্যাডভোকেটদের জন্য যে অত্যাবশ্যকীয় বা পালনীয় যে নৈতিক নীতিমালাগুলো আছে, সেগুলোকেই বলা হয় ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড ইটিকুইট। কতটি অধ্যায় আছে? 4টি, এবং এই অধ্যায়গুলোতে মোট 42টি বিধি আছে। এমসিকিউ নোট, রিটেন নোটে খুব সুন্দর করে এগুলো দেওয়া আছে বিস্তারিত। এখানে আমি বিস্তারিত করতে মানে বেশি পড়িয়ে আপনাদের পেশা সৃষ্টি করতে চাই না। এগুলো থেকেই কমন আসবে, যদি কমন না আসে, যদি এর বাইরে প্রশ্ন করে, আশা করি এমসিকিউ বা রিটেনের যে নলেজ সেখান থেকে উত্তর করে আসতে পারবেন। ইন কেস এমসিকিউ এ কি পড়েছি মনে পড়ছে না, যেমন সর্বশেষ 42তম যে ক্যাননস, সেখানে বলা আছে একজন অ্যাডভোকেট আইন পেশার পাশাপাশি অন্য কোনো লাভজনক ব্যবসায় নিজেকে নিযুক্ত করতে পারবে না। তার মানে আইন পেশার পাশাপাশি কোনো ব্যবসা করা যাবে না। এটা 42তম, অর্থাৎ চতুর্থ অধ্যায়ের সর্বশেষ যে ক্যানন বা বিধি, সেখানে বলা আছে আচরণ বিধিতে। তো এই ধরনের অনেক সময় প্রশ্ন কততে আছে, এই ধরনের প্রশ্ন করতে পারে। তো সেটা যদি মনে পড়ে উত্তর দিবেন, অথবা কততমতে আছে এই মুহূর্তে স্যার মনে পড়ছে না। এভাবে ভদ্রভাবে যদি নিজের না জানাটা উত্তর করতে পারেন তাও সমস্যা নেই। ক্লায়েন্টস নট অ্যাডভোকেটস আর দ্য লিটিগ্যান্টস, এটি কার প্রতি? একজন আইনজীবীর আচরণের সাথে সম্পর্কিত বিধান অন্যান্য আইনজীবীর প্রতি, অর্থাৎ অ্যাডভোকেটরা যেন নিজেদের সাথে নিজেরা ঝামেলায় জড়িয়ে না যান। যেমন আমরা কোর্টের মধ্যে সাথে কি করি, আর্গুমেন্টে জড়িয়ে যাই অনেক সময়, এটাও করা যাবে না। কোর্টে পরস্পরকে লার্নেড ফ্রেন্ড বা বিজ্ঞ সিনিয়র এইভাবে আমরা অপর পক্ষের আইনজীবীকে সম্মান দিই। কোর্টের মধ্যে আমরা চেষ্টা করি আপ্রাণ পরস্পরের সাথে কি নলেজের বা ল পয়েন্টে ফাইট করার, কিন্তু কোর্ট থেকে বেরিয়ে হয়তো বা আমরা এক জায়গায় বসে চা খাচ্ছি। তো মক্কেলের পক্ষে আমরা কাজ করছি, নিজেদের বিরুদ্ধে কাজ করছি না। মক্কেলরা পরস্পরের সাথে বিবাদে জড়িয়ে আছে, অ্যাডভোকেটরা যেন বিবাদে না জড়ায়।